আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভ কেবল আরেকটি সামাজিক অস্থিরতার অধ্যায় নয়, বরং এটি ইসলামী প্রজাতন্ত্রের 4 দশকের শাসন ব্যবস্থার ভেতরে জমে থাকা এক গভীর বৈধতা সংকটের নগ্ন প্রকাশ। যে রাষ্ট্র একসময় বিপ্লবী আদর্শ, ধর্মীয় নৈতিকতা ও জাতীয় স্বাধিকার রক্ষার প্রতিশ্রুতির মাধ্যমে জনগণের আনুগত্য নিশ্চিত করেছিল, আজ সেই রাষ্ট্রই তার অর্থনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক অচলাবস্থা এবং প্রজন্মগত বিচ্ছিন্নতার ভারে নুয়ে পড়ছে। তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদারদের প্রতিবাদ নিয়ে শুরু হওয়া এই আন্দোলন খুব দ্রুতই ইরানের 31টি প্রদেশে ছড়িয়ে পড়েছে, যা দেখিয়ে দিচ্ছে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রায় সব স্তরের ক্ষোভের সম্মিলিত বিস্ফোরণ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানি রিয়ালের ঐতিহাসিক পতন হয়েছে, যেখানে $1 বিপরীতে রিয়ালের মূল্য নেমে এসেছে প্রায় 14 লাখে। এটি শুধু একটি মুদ্রা সংকট নয়, এটি রাষ্ট্র পরিচালনার প্রতি জনগণের আস্থার ধসের প্রতীক। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা, দুর্নীতি এবং সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে সৃষ্ট নিরাপত্তা ও ব্যয়ের চাপ এই সংকটকে আরও তীব্র করেছে। কিন্তু এই বিক্ষোভের গভীরতা বোঝার জন্য কেবল অর্থনীতির দিকে তাকালেই চলবে না। এর শিকড় প্রথিত আছে রাজনৈতিক বঞ্চনা, আদর্শিক ক্লান্তি এবং একটি তরুণ প্রজন্মের হতাশায়, যারা 1979 সালের ইসলামী বিপ্লবের বয়ানকে নিজেদের জীবনের বাস্তবতার সঙ্গে মেলাতে পারছে না। 2022 সালের মাহসা আমিনি হত্যাকাণ্ডের পর যে আন্দোলন হয়েছিল তা মূলত নারীদের নেতৃত্বে সামাজিক স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদার প্রশ্নে কেন্দ্রীভূত ছিল। বর্তমান বিক্ষোভে সেই ক্ষোভ রয়ে গেছে, তবে নেতৃত্বের ধরন বদলে গেছে। এবার রাস্তায় বেশি দেখা যাচ্ছে তরুণ পুরুষদের, যারা বেকারত্ব, মূল্যস্ফীতি এবং রাষ্ট্রের তথাকথিত বৈদেশিক অভিযাত্রার কারণে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে দেখেছে। গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি ইরানি রাষ্ট্রের 4 দশকের আঞ্চলিক নীতির বিরুদ্ধে এক তীব্র সামাজিক প্রতিবাদ। ইরান নিজেকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে উপস্থাপন করেছে। হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই কৌশল একদিকে যেমন ইসরায়েলি হামলায় তার মিত্রদের দুর্বল অবস্থায় ফেলেছে, অন্যদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের মতো ভূরাজনৈতিক ধাক্কা ইরানের আঞ্চলিক প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলশ্রুতিতে দেশের ভেতরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই ব্যয়বহুল নীতির মূল্য তারা কেন দেবে, যখন নিজেদের ঘরে কাজ নেই, ভবিষ্যৎ নেই, স্থিতিশীলতা নেই। বিক্ষোভে শোনা স্বৈরাচারের মৃত্যু হোক ধ্বনি সরাসরি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আঘাত হানে এবং এটি প্রমাণ করে যে আন্দোলন আর কেবল নীতিগত সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শাসন কাঠামোর বৈধতাকেই প্রশ্ন করছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী অন্তত 42 জন নিহত এবং 2000-এর বেশি মানুষ আটক হওয়া দেখিয়ে দেয় রাষ্ট্র কিভাবে পরিচিত দমনপীড়নের পথেই হাঁটছে। যদিও সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো পদক্ষেপ ইরানি কর্তৃপক্ষের পুরনো কৌশলের পুনরাবৃত্তি, যার মাধ্যমে তারা তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে আন্দোলনের বিস্তার ও আন্তর্জাতিক নজর সীমিত করতে চায়। তবে বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের পদক্ষেপ একদিকে যেমন ক্ষণস্থায়ী, অন্যদিকে জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে, কারণ এটি রাষ্ট্রের অনাস্থা ও ভয়কে প্রকাশ করে। রেজা পাহলভির মতো নির্বাসিত বিরোধী নেতাদের আহ্বান এই বিক্ষোভে প্রতীকী প্রভাব ফেললেও বাস্তবতা হল ইরানের অভ্যন্তরে এখনও কোনো সুসংগঠিত ঐক্যবদ্ধ বিকল্প রাজনৈতিক শক্তি দৃশ্যমান নয়। ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতর থেকেই কিছু তরুণরা বিক্ষোভে যোগ দেওয়ার ভিডিও, মসজিদে অগ্নিসংযোগের খবর এবং ধর্মীয় প্রতীকের প্রতি অবমাননা রাষ্ট্রের আদর্শিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে, কারণ ইসলামী প্রজাতন্ত্রের শক্তি এতদিন ধর্ম ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্কের উপর দাঁড়িয়েছিল। সেই সম্পর্কই আজ প্রশ্নবিদ্ধ।
ইরানের জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে এবং এই প্রজন্ম এমন এক বিশ্বে বড় হচ্ছে যেখানে তথ্য প্রবাহ সীমাহীন, জীবনযাত্রার তুলনা আন্তর্জাতিক এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীর। বাধ্যতামূলক হিজাব আইনের শিথিল প্রয়োগ, নারীদের প্রকাশ্য অবাধ্যতা এবং রাষ্ট্রের অসহায় নীরবতা দেখিয়ে দেয় যে কর্তৃত্ব আর আগের মতো নিরঙ্কুশ নেই। রাষ্ট্র একদিকে সীমিত অর্থনৈতিক ছাড় ও প্রতিশ্রুতি দিয়ে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছে, অন্যদিকে নিরাপত্তা বাহিনী নামিয়ে শক্তি প্রদর্শন করছে। কিন্তু বিশ্লেষকদের মতে এই দ্বৈত কৌশল ক্রমেই কার্যকারিতা হারাচ্ছে। আয়াতুল্লাহ খামেনির বয়স, উত্তরাধিকার প্রশ্ন এবং ক্ষমতার অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্য ইরানের শাসকদের জন্য বহিরাগত চাপ তৈরি করলেও ইরানের ভেতরে বিদেশি হস্তক্ষেপ নিয়ে ভয় এবং দ্বিধা এখনও প্রবল। অনেকেই সরকারের পতন চান, কিন্তু আরেকটি যুদ্ধ বা বিদেশি বোমাবর্ষণ নয়। এই দ্বন্দ্বই ইরানের বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে সেই পরিবর্তনের মূল্য নিয়ে গভীর শঙ্কা। তাই বর্তমান বিক্ষোভকে কেবল শাসন পতনের পূর্বাভাস হিসেবে দেখা অতি সরলীকরণ হবে, বরং এটি একটি দীর্ঘস্থায়ী রূপান্তর প্রক্রিয়ার সূচক, যেখানে ইসলামী প্রজাতন্ত্র হয় নিজেকে মৌলিকভাবে বদলাতে বাধ্য হবে, নয়তো ধীরে ধীরে তার সামাজিক ভিত্তি হারাবে। ইতিহাস দেখিয়েছে ইরান বারবার সংকট পেরিয়ে টিকে গেছে দমন, আপোষ এবং কৌশলগত পশ্চাদপসরণের মাধ্যমে। কিন্তু আজকের সংকটের পার্থক্য হলো এটি কোনো একক ইস্যুতে সীমাবদ্ধ নয়। এটি অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও পরিচয়ের এক সমন্বিত বিদ্রোহ। আস্থা ভাঙার পর রাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেই আস্থা পুনর্গঠন, যা কেবল শক্তি প্রয়োগে সম্ভব নয়। যদি ইরানের নেতৃত্ব এই বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হয়, তবে বর্তমান বিক্ষোভ হয়তো তাৎক্ষণিকভাবে শাসন উৎখাত করবে না, কিন্তু এটা নিশ্চিতভাবেই ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎকে এমন এক অনিশ্চিত টালমাটাল পথে ঠেলে দিয়েছে, যেখানে বৈধতা আর স্বতঃসিদ্ধ নয়, বরং প্রতিদিন নতুন করে প্রশ্নের মুখে পড়ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।